ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। সুদ হার নির্ধারণের সব ধরনের কলাকৌশল তুলে দিয়ে তা বাজার ভিত্তিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে নিজেদের সুবিধা মতো সুদ হার নির্ধারণের অধিকার ফিরে পেয়েছে ব্যাংকগুলো। ফলে সব ধরনের ঋণের উপর সুদের হার আপাতত আরও বেড়ে যাবে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার আরও বাড়ানো হয়েছে। বেড়েছে ডলারের দামও। নথিপত্রে এখন ডলারের দাম 110 টাকা হলেও তা একেবারে বাড়িয়ে 117 টাকা করা হয়েছে। এসব নিয়ে কথা বলার জন্য তালিকাতার আজকের আলোচনার বিষয় আইএমএফের চাপে ডলারের দাম ও ঋণের সুদ বাড়ল। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন জনতা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ, এফসিএ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আপনাদের স্বাগত জানাচ্ছি দুজনকেই। তার মধ্যে একজন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আর একজন কিছুক্ষণের মধ্যে আশা করি আমাদের সাথে যুক্ত হবেন। আমরা আলোচনা করব, তবে আলোচনায় যাওয়ার আগে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি আমরা দেখে আসতে চাই। ব্যাংক একীভূতকরণ নিয়ে দেশে যে সার্কাস চলছে তা এখন অনেকটাই ওপেন সিক্রেট সর্বমহলে। স্বেচ্ছা একীভূতকরণের বুলি আওড়ালেও বাংলাদেশ ব্যাংকই যে পেছন থেকে কলকাঠি নাড়ছে তাও পরিষ্কার অনেকের কাছে। তবে আইএমএফের সরল বিশ্বাস কারও প্রভাব নেই ব্যাংক খাতে। খেলাপি ঋণ কমিয়ে আনাসহ ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগগুলো প্রশংসনীয়। 61 ব্যাংকের মধ্যে কিছু ব্যাংক ভালো করছে, কিছু খারাপ করছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ব্যাংকগুলো স্বেচ্ছায় একীভূত হচ্ছে, আর আমরা তা বিশ্বাস করি। সংস্থাটির মিশন প্রধান সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বীকার করলেন অর্থনীতির সূত্র কাজ করে না বাংলাদেশে, যে কারণে সুদহার বাড়িয়েও থামানো যাচ্ছে না মূল্যস্ফীতি। স্বীকার করলেন সংস্কারের দায় চোকাচ্ছে গরিব মানুষ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি কঠিন করার উদ্যোগ সময় উপযোগী। তবে এটা ঠিক, বাংলাদেশে মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জিনিসপত্রের দাম বাড়ায় গরিব মানুষের কষ্ট বাড়ছে। তার জন্য বাজেটে সরকারকে আরও সুরক্ষা কর্মসূচি নিতে হবে। আমরা প্রত্যাশা করি আপাতত বাড়লেও আগামী বছর নাগাদ মূল্যস্ফীতি কমে আসবে। এর আগে প্রায় 2 সপ্তাহব্যাপী সরকারের বিভিন্ন দফতরে বৈঠক করে আইএমএফ। জ্বালানি তেলের দাম, ডলারের বিনিময় হার ও ঋণের সুদহার বাজার ভিত্তিক করার উদ্যোগের প্রশংসাও করে সংস্থাটি। সংস্কারের কারণে অর্থনীতির গতি কমছে, যার প্রভাবে এবছর জিডিপি প্রবৃদ্ধি কমে আসবে 5.4%। তবে আগামী বছর তা আবারও বাড়বে বলে আমাদের প্রত্যাশা। এ সময় মিশন প্রধান জানান, রিজার্ভ ঋণের তৃতীয় কিস্তি বাবদ 115 কোটি 20 লাখ ডলার পেতে কোনো বাধা নেই। তবে এর চূড়ান্ত অনুমোদন দেবে আইএমএফ পর্ষদ। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম এবং প্রতিবেদন নিয়েই মূলত আমাদের আজকের আলোচনা। আর আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই চলে যেতে চাই অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, একটু আপনার কাছে চলে যেতে চাই। সেটি হচ্ছে যে আমি যদি বলি যে একই দিনে ডলারের দাম, ব্যাংক ঋণের সুদের নীতিহার সবই বাড়ানো হলো, এটা কি শুধুমাত্র আইএমএফ এর শর্ত অনুযায়ী? আপনার আসলে কি মতামত? ধন্যবাদ। আপনার প্রতিবেদনে অনেক কিছু উঠে আসছে এবং আমার পরের যে বক্তা বর্ষিয়ান অর্থনীতিবিদ, ওনার ওখান থেকে বক্তব্য অনেক কিছু আসবে। একেবারেই তাই। এটা হচ্ছে যে বহুদিন ধরে হচ্ছে আমরা হচ্ছে যারা বাংলাদেশি অর্থনীতিবিদ বা হচ্ছে যে ব্যবসায়ী আছে বা এখানে কনসার্ন বিজনেসম্যান আছে বা এক্সপার্ট আছেন, বলেছিলাম যে সংস্কারে খাটবে। এখন দেশের এখন অর্থনৈতিক যে চাপের মধ্যে আছে, তার জন্য আইএমএফ এর লোনটি নেওয়া এবং ওই 4.7 বিলিয়ন ডলারের 2টি কিস্তি দিয়ে দিয়েছে। তৃতীয় কিস্তিতে 1.15 বিলিয়ন ডলার্সে একটা ট্রান্স দেওয়া হচ্ছে এবং ওটার জন্য হচ্ছে যে সংস্কারের গুলো এগুলো বেঁধে দেওয়া হচ্ছে। এর মধ্যে তো আপনি অলরেডি বলেছেন যে আমরা ক্রলিং পেগ সিস্টেমে চলে যাচ্ছি। ক্রলিং পেগটা হচ্ছে যে আপনার ফিক্সড এক্সচেঞ্জ রেট থেকে ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে যাওয়ার মাঝখানে একটা অন্তর্বর্তীকালে ইন্টারমিডিয়েট একটা অ্যারেঞ্জমেন্ট, মানে সামথিং ইজ বেটার দেন নাথিং। এবং এর জন্য হচ্ছে যে একদিনে টাকা হচ্ছে সবচেয়ে বেশি এখানে দরপতন হয়েছে, যে 110 টাকা থেকে 117 টাকা চলে গেছে $1 বিনিময়ে। এটা হচ্ছে 1। 2 হচ্ছে যে এখানে যে আমরা যে
আমাদের যে ব্যাংকের এখানে বিগত 4 বছর ধরে যে আমরা ব্যাংকের ইন্টারেস্টটাকে এখানে হচ্ছে কন্ট্রোল করা হচ্ছিল আর্টিফিশিয়াল ভাবে, এবং সবার শেষে যে স্মার্ট রেটে দেওয়া হচ্ছিল ওটাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। এটা এখন বাজার ভিত্তিক এখন হচ্ছে আপনার সুদের হারের এখানে ডিটারমাইন হবে। এটার জন্য ব্যাংকে কিছুটা হলেও হচ্ছে ওদের সক্রিয়তাটা বাড়বে, সাময়িকভাবে সুদের হারটা বেড়ে যাবে। আপাতত ছিল হচ্ছে 14.5%-এর মতো, কিন্তু এখন হচ্ছে যেটা আশঙ্কা করা যাচ্ছে যে অন্তর্বর্তীকালে শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম এটা 17 বা 20 শতকরাও 20% বেড়ে যেতে পারে। এর সাথে সাথে আপনার রিপোর্টে আরেকটা আছে হচ্ছে যে আপনার যে বেসিস পয়েন্টে যে রিপারচেজ এগ্রিমেন্ট আছে ওটাতে 50 বেসিস পয়েন্টস বাড়িয়ে এটা 8.5% বাড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে ব্যাংকগুলো হচ্ছে লোন নিতে গেলে এখন হচ্ছে ওরা আরো একটু চড়া সুদে দিতে হবে। এবং 4 নম্বর হচ্ছে যে ওর যেটার উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছে হচ্ছে ব্যাংকের সংস্কার করার জন্য। এবং এর সাথে সাথে আমরা আরো কিছু জিনিস দেখতে পারলাম, যেখানে হচ্ছে যে ওরা চেয়েছে যে ভর্তুকি কমানোর জন্য। একদিকে ওরা বলছে যে হ্যাঁ, নিম্ন আয় এবং মধ্যম আয়ের উপরে যাতে মানুষের উপর যাতে এই অর্থনৈতিক সংস্কারের চাপটা যাতে এই মানে ওদিকে বেকায়দায় না ফেলে, কিন্তু আরেক সাথে আমরা এখানে হচ্ছে দেখেছি অলরেডি পেট্রোলিয়াম প্রাইসিংটা এখানে হচ্ছে মার্কেট রেটে চলে আসে, ফর্মুলা ড্রিভেন। এবং আপনাদের সবচেয়ে বেশি যেটা আরো মানে আমাদের মাথা ব্যথা হয়ে যাবে হচ্ছে যে ইলেকট্রিসিটি বিল হচ্ছে বছরে হচ্ছে 4 বার করে বাড়ানো হবে 3 বছর ধরে, তার মানে 12 বার হচ্ছে আপনি ইলেকট্রিসিটি বিল ধাপে ধাপে বাড়বে। তো এটা মানে হচ্ছে সরকারের হচ্ছে যে খরচ এবং হচ্ছে ভর্তুকিটা কমানোর জন্য, মানে খরচটা কমানোর জন্য, বাজেটের উপর চাপের কমানোর উপরে। এবং আমাদের ভুললে চলবে না যে আমরা কেন কোন অর্থে আমরা হচ্ছে এই ঋণটা নিয়েছিলাম আইএমএফ এর কাছে। কেননা বিগত 2 বছরে কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু 50% বেশি কমে গেছে। আমাদের টাকা কিন্তু ডলারের এগেনস্টে অবমূল্যায়ন হচ্ছে 35% উপরে। এবং তার সাথে সাথে আমাদের হচ্ছে যে মূল্যস্ফীতি গত মার্চ থেকে এখানে 1 বছর কিন্তু 9% উপরে হয়ে গেছে। এবং যদিও বা বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক ওরা করেছে হচ্ছে যে সংকোচনমূলক এই মুদ্রানীতি বা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, এটা কিন্তু অতটা এফেক্টিভ হয়নি হচ্ছে আপনার মূল্যস্ফীতিটা কমানোর জন্য। এখনো কিন্তু 9.6% হচ্ছে মূল্যস্ফীতি আছে। তো সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এখন এই ডলারটাকে ক্রলিং পেগে নিয়ে যাওয়াতে আপাতত হচ্ছে আমাদের রপ্তানিকারী যারা তারা একটু স্বস্তি পাবে, কিন্তু আবার একই সাথে সাথে আমদানিকারী যারা আছে, যারা হচ্ছে এলসি খুলেকে নিয়ে আসা হয় হচ্ছে খাদ্য মূল্য বা বেসিক খাদ্য বা ফুড স্টাফ বা হচ্ছে মেশিনারিজ, তাদের জন্য কিন্তু চাপ বাড়বে এবং ইম্পোর্টেড ইনফ্লেশন বাড়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। এবং আমাদের আরেকটা জিনিস যেটা আমাদের ভুললে হবে না, যে ব্যাংকিং খাত কিন্তু বেহাল অবস্থায় আছে। 10টি ব্যাংকের এখানে হচ্ছে যে অবস্থা একেবারেই খারাপ এটা। এবং ওখানে হচ্ছে যে এখানে যে ব্যাড ডেট এবং ডিফল্ট লোনস আছে বা রিডিজিগনেটেড লোনস বা রিশেডিউল লোনস আছে, এটার জন্য কিন্তু আমাদের ব্যাংকিং খাতে চরমভাবে কিন্তু এখানে হচ্ছে একটা আস্থার সংকট আছে। এখন ওটাতে যদি সুশাসন আনতে হয় তাহলে আইএমএফ এর এই সংস্থার মারাগুলো আমাদের মানতে হবে। বিপদটা হচ্ছে যে আমাদের এখন হচ্ছে এই এতগুলো চ্যালেঞ্জ সরকার কিভাবে এখানে এটা ওভারকাম করবে, এটা হচ্ছে দেখার বিষয়। জি, আপনার কাছ থেকে আমরা একদম প্রত্যেকটি বিষয়, অর্থাৎ আপনি ধরে ধরে বিষয়গুলো ব্যাখ্যা করছিলেন। আমরা চলে যেতে চাই, আমাদের আরেক অতিথি রয়েছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আপনার কাছে একটু আসতে চাই, আপনার কাছে জানতে চাই, এই যে ডলারের দাম বৃদ্ধি পেল, ব্যাংক ঋণের সুদের নীতিহার এই যে বৃদ্ধি, আমি একটু জানতে চাচ্ছি যে জিনিসপত্রের দামে এর কোনো প্রভাব পড়বে কিনা, কিংবা সামগ্রিকভাবে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে, আপনি কি মনে করছেন? প্রভাব পড়বে, ফাইনালি আপনার সবগুলোতে প্রভাব পড়বে। তবে আপনার এই যে এক্সচেঞ্জ রেট যেটা এখন তারা 60 টাকা বাড়াইলো একসাথে, মানে ডলারের ডিভ্যালুয়েশনের যে ডিভ্যালু করলো 60 টাকা, ডিভ্যালু করলো 60 টাকার সমপরিমাণ। এটা করা যেত তারা যদি যেটা ক্রলিং পেগ বলতেছে, রিয়েলি এটা তো ক্রলিং পেগের সিস্টেমে তো উনারা আগে থেকে ফলো করা উচিত ছিল। আইএমএফ এর সাথে যখন চুক্তিতে যখন স্বাক্ষর করে, সেখানে তো এনারাই তো স্বাক্ষরের পায়, তো সেখানে এই শর্ত ছিল না। তখন তারা দে শুড হ্যাভ অর্গানাইজ যে আমি এটার পদ্ধতি আছে যে অন্যান্য দেশে যেভাবে ফলো করছে, সেটা হলো আপনি যদি মনে করেন 10% আপনি ডিভ্যালু করবেন, তাহলে আপনি ফার্স্ট কোয়ার্টারে 2.5%, তারপরে সেকেন্ড কোয়ার্টারে 2.5%, এরকম করে করে বছরে শেষে যায় ধরেন আপনি 10% কমপ্লিট করে। তাতে হয় কি, মানুষের উপরে যে হঠাৎ করে চাপ সেটা আসে না, এটা আস্তে আস্তে মানুষের একটা সহনীয় হয়। এবং দ্রব্যমূল্যের উপর, এটা ইম্পোর্ট বেসড ইকোনমিতে দ্রব্যমূল্যের উপর এটার ইম্প্যাক্ট পড়বে এবং সেখানে আপনার ইনফ্লেশনের উপরও এটার ইম্প্যাক্ট আসবে। ইউ ক্যানট অ্যাভয়েড।
আচ্ছা, সেটা রিয়ালিটি। এবং এখানে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যে ফরেন কারেন্সিতে যে লোন গুলো নিচ্ছি, সেই লোনেরও লায়াবিলিটি কিন্তু লোকাল কারেন্সিতে বাড়তেছে বাই দিস পার্সেন্টেজ অফ ডিভ্যালুয়েশন। এই ডিভ্যালুয়েশন, এই অতিরিক্ত টাকা কিন্তু আমাদেরকে বাজার থেকে কিনে অথবা মানে আপনি যেখান থেকে জোগাড় করেন, আপনি কিন্তু ইউ আর লুজিং দিস মানি। তো সেটা কিন্তু ফরেন কারেন্সি লোনের উপরে এটা পড়বে। এবং সেই ফরেন কারেন্সি লোনটা যদি আপনার কোয়ার্টারলি যে ইনস্টলমেন্ট গুলা, তার ইন্টারেস্ট রেট ইন এডিশন টু ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে 7 টাকা যোগ হবে পার ডলারে। তার মানে কি, এটার ইম্প্যাক্ট হোল ইকোনমিতে একটা আছে, লং টার্ম লোন যেগুলো আমরা নিয়েছি। এবং সেই মতো ওয়ার্কিং ক্যাপিটাল লোনও যদি আমরা থাকে ফরেন কারেন্সিতে, তাহলে তার উপরেও কিন্তু এটার অ্যাডভার্স মানে ক্ষতিকর প্রভাব পড়বে। তো এগুলা বিবেচনায় আগের থেকে বছরের প্রথম থেকেই পরিকল্পনা রাখা উচিত। এবং তাতে আইএমএফ নয়, আমরা আমাদের নিজের প্রয়োজনেই আমাদেরকে এটা করতে হবে। যদি আমরা নিজেরা না করি, তাহলে আইএমএফ আছে আমাদেরকে বলবে সবসময় যে উনি না বললে আমি করব না, এটা ঠিক না। এটা কিন্তু আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আপনি এটার বিকল্প কি? বিকল্পটা হলো আপনি এক্সপোর্ট বাড়াইতে হবে, এক্সপোর্টের করিডোর বাড়াইতে হবে। রেমিটেন্স লিগ্যাল চ্যানেলে আপনাকে এখন বলা হয় যে 47% লিগ্যাল চ্যানেলে আসে, তাহলে বাকি 53%-এ যে 47 যোগ 53 যোগ করলেই তো 100 হয়। তাহলে জি। 100% না পারি, আমি 80% অন্তত আপনি increase করতে আপনি করণীয় জায়গায় এক্সপোর্টের কথা বলছিলেন। আনুষঙ্গিক নিশ্চয়ই আরও বিষয় রয়েছে, সেসব বিষয় নিয়েও আমরা আলোচনা করতে চাই এবং দুজনের কাছেই মতামত জানতে চাই। তবে একটা আমাদের বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনায় ফিরব। দর্শক, বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা। সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজকের আলোচনার বিষয়, আইএমএফ এর চাপে ডলারের দাম ও ঋণের সুদ বাড়ল। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন জনতা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ এফসিএ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আপনাদের দুজনকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে আবার বিরতির পর শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন এই ক্ষেত্রে কি কি করণীয়, এক্সপোর্টের কথা বলছিলেন। একটু সামগ্রিকভাবে জানতে চাই, আমাদের অর্থনীতির প্রেক্ষাপট চিন্তা করলে এখন আসলে কি করা উচিত? ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক আউট করতে হবে যে আমার এখনকার যে এক্সপোর্টের যে করিডোর গুলো আছে, সেই করিডোরের বাইরে আমি এক মার্কেট প্লেয়ার ডিপেন্ড করে বসে আছি ইউরোপের উপরে। আপনাকে আফ্রিকার মার্কেট এক্সপ্লোর করতে হবে, মিডল ইস্টের মার্কেট এক্সপ্লোর করতে হবে। সেটা কিন্তু আমরা করি নাই। আমরা খালি একটার উপরে একজনে করছে, তারপরে বাঙালি একজনের দেখি এক ইন্ডাস্ট্রি করছে, সেই সেই একজন আরেকজনের সাথে কম্পিট করতেছে। আমাদের এখান থেকে তার কি গার্মেন্টস এক্সপোর্ট করে জার্মানিতে হায়ার প্রাইসে এক্সপোর্ট করে। দেখেন, এই ভ্যালুটা তো আমরা সরাসরি যদি জার্মানির সাথে নেগোশিয়েট করতাম, তাহলে উই কুড ডু দ্যাট। আমরা রাশিয়ার মার্কেটে ওইভাবে আমরা ঢুকতে পারি নাই। কেউ ব্যক্তিগতভাবে হয়তো 2-1 ঢুকতে পারে পাওয়ার টাওয়ার খাটায়া, কিন্তু এট দি এন্ড অফ দি ডে যদি কম্পিটিটিভ এনভায়রনমেন্টে সেখানে যদি আমি প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন, এক্সপোর্ট করিডোরের ডাইভার্সিফিকেশন এই করতে হবে। এবং সেটা আমাদের এমবেসি গুলোতে, বাণিজ্য মন্ত্রী যে ট্রেড অ্যাটাচি আছে, দিস ইজ হিজ জব এবং অ্যাম্বাসেডারের জব। এটা হি ইজ এ মার্কেটিং ম্যানেজার দেয়ার, হোয়াট দে আর ডুইং। এবং তাদেরকে প্রতি 3 মাস অন্তর অন্তর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা একটা জুম মিটিং এ অ্যাটেন্ড করা উচিত, অ্যাক্রস দি বোর্ড, পুরা সমস্ত সারা ইউরোপ, আমেরিকা এবং এশিয়া যত আমাদের অ্যাম্বাসেডর আছে, তাদেরকে টার্গেট দেওয়া উচিত। 3 মাস পর পর টার্গেট এটা রিভিউ হবে। ইফ ইট ইজ নট ফুলফিল, দেন হি শুড বি ট্রান্সফার টু অ্যানাদার প্লেস। তারও অন্য জায়গায় নিয়ে আসতে হবে। সে পারতেছে না, যে পারবে তারে দেন। তারপরে আপনার ধরেন যে রেমিটেন্স শুধু এই ইউরোপ, মিডল ইস্ট তা না, আরো আছে। আফ্রিকাতেও কিন্তু অনেক বাঙালি থাকে। আমি জানি, আমি যেই থানায় আমার বাড়ি নোয়াখালীতে, সেই থানায় কমপক্ষে 10,000 সাউথ আফ্রিকায় থাকে। সাউথ আফ্রিকা
কিন্তু তাদের যে টাকাটা আনা যায় নামিবিয়া, মোজাম্বিক, জাম্বিয়া, বিভিন্ন দেশে বাঙালিরা আছে, এগুলাকে কিন্তু আমরা ওই দেশ থেকে সেই সাপোর্ট তারা পাচ্ছে না। সেখানে আপনার এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেগুলা, এদেরকে অ্যালাউ করা উচিত। দে শুড গো দেয়ার এন্ড ইলেকট্রনিক্যালি, মানে আপনার বিকাশ, নগদ, এগুলোর মাধ্যমে আপনার বাংলাদেশে টাকা ট্রান্সফার হবে, এটা ফরমাল চ্যানেলে হবে। যেহেতু তারা ইনস্টিটিউশন, তারা কিন্তু ইলিগাল সিস্টেমে আনতে পারবে না, তারা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কাজ করে। দে হ্যাভ গিভেন দেয়ার লাইসেন্স বাংলাদেশ ব্যাংক। সেই ক্ষেত্রে এই সোর্সেস গুলো আমাদের কাজে লাগানো উচিত। তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট যে রেমিটেন্সের যে টাকা বলা হয় 47% আসতেছে, এটাকে যদি আমরা 80% করি, তাহলে 2 গুণ করলে আমাদের এখন 26 বিলিয়ন আছে। 26 বিলিয়নকে আমরা যদি 2 দিয়ে পূরণ করি, তাহলে কত হলো? 52 বিলিয়ন। তাহলে আপনার বাংলাদেশে এবং এক্সপোর্টের করিডোর বাড়ানোর মধ্য দিয়ে আপনার যদি ওই মার্কেটটা ইনক্রিজ করে, জি জি, আপনার মতামত জানছিলাম। আপনি এক্সপোর্টের কথা বলছিলেন, রেমিটেন্সের কথা বলছিলেন। আমরা একটু চলে যেতে চাই আমাদের আরেক অতিথি অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে। আপনি যদি একটু বলতেন যে এই ক্ষেত্রে আসলে মূল্যস্ফীতি কমতে পারে কিনা, এই যে এই সামগ্রিক বিষয়কে চিন্তা করে। আরেকটি বিষয় যে এই যে এক্সপোর্ট রেমিটেন্স বাদ দিয়েও আরো কি করণীয় আছে? জি, প্রথমে হচ্ছে এখানে যে ঘর সাজানো। প্রথম জিনিস হচ্ছে যে আমাদের ব্যাংকিং খাতে আবার হচ্ছে আস্থা আনতে হবে। এটা হচ্ছে যে এখান থেকে একটা কারণে যে আমাদের মুদ্রানীতি কোনোদিন কার্যকর হচ্ছে না এই লাস্ট 2 বছরে। এখানে 10টি ব্যাংক অলরেডি হচ্ছে যে ডিস্ট্রেস অবস্থায় আছে, ওদের 30,000 কোটি টাকার ক্যাপিটাল শর্টফল আছে, 54,000 কোটি টাকার হচ্ছে ওদের ব্যাড ডেট আছে। সো এখানে তো আপনাকে, এবং এর মধ্যে আপনি যদি ব্যাংক মার্জার করেন এবং ব্যাংক মার্জেনটা ক্লামজি ভাবে হয়, তাহলে তো ব্যাংকিং সেক্টরে আরো ক্রাইসিস হয়ে যাবে। মানে আপনাদের রিসোর্স মোবিলাইজেশন ওখান থেকে হয়। আমাদের সেকেন্ডারি ক্যাপিটাল মার্কেট, যে সেকেন্ডারি বন্ড মার্কেট আপনি ডেভেলপ করবো, আমরা তো ব্যাংকেই যদি আস্থার জায়গা ছিল, স্টক মার্কেটে আস্থার জায়গা ছিল, ওগুলোতে আস্থা কমে যাচ্ছে। আর আপনার দেশের অর্থনীতি যখন সূচকগুলো ভালো অবস্থায় নেয়, তখন তো এগুলো হবে না। অলরেডি কিন্তু আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে গেছে। আমরা বলতে পারি রাশিয়া ইউক্রেন ক্রাইসিস, আমরা বলতে পারি কোভিড-19, আবার এখন বলছি হচ্ছে যে সামনে আছে যে এখানে মিডল ইস্টে যে এখানে সমস্যা হচ্ছে, সবগুলোই ঠিক, কিন্তু আমাদের সিস্টেম্যাটিক যে দুর্বলতা আছে সেগুলো ধরতে হবে। এবং আরেকটা জিনিস আমি বলে দিই এখানে, আচ্ছা, আমাদের সময় স্বল্পতার কারণে আসলে আমরা বিস্তারিত আলোচনা করতে পারছি না। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের তালিকাটায় যুক্ত হবার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকায় এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।